সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। তো আজকের ক্লাসে সকলকেই স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা ফিনান্স ও ব্যাংকিং নবম দশম শ্রেণীর অধ্যায় 11 ব্যাংকের আমানত পৃষ্ঠা 110 থেকে 114 অনুশীলন করব। তো আসলে নিচে ছবিগুলো দেখো, এখানে কি দেখা যাচ্ছে, বিভিন্ন ব্যাংক এবং ব্যাংকের যে লোগোগুলো রয়েছে, অর্থ লেনদেন এবং সঞ্চয়, এই বিষয়গুলো কি করা হয়েছে এখানে বোঝানো হয়েছে। তাহলে এটা কি করা হচ্ছে, লিখছে, এটা কি করা হচ্ছে, চেক, এটা কি নগদ অর্থ। তার মানে ব্যাংক আমাদের অর্থে কিভাবে জমা রাখে আসলে। তাহলে যখন জমা রাখা হয়, সাধারণত আমরা একটা জমা রসিদ লিখি, তার দুটি কপি থাকে, একটি কার্বন কপি থাকে এবং একটি মেইন কপি থাকে। তাহলে কি করে, ব্যাংক সেই কপির মাধ্যমে নগদ অর্থ জমা করে, কার্বন কপিটি সিল দেওয়ার মাধ্যমে আমাদেরকে ফেরত দেয় এবং মেইন কপিটি তারা জমা রাখে। তার মানে তারা কি করছে, লিপিবদ্ধ করছে। অথবা আরেকটিভাবে চেকের মাধ্যমে কি করা যায়, জমা রাখা যায়, সরাসরি ব্যাংকে চেক জমা দেওয়ার মাধ্যমে, অথবা নগদ অর্থ কি করে জমা দেওয়া যায়, অর্থাৎ আমানত। অর্থাৎ ব্যাংক কিভাবে আমানত সৃষ্টি করে সেটি লিপিবদ্ধকরণের মাধ্যমে, চেকের মাধ্যমে এবং নগদ অর্থের মাধ্যমে। তাহলে আমাদের আজকের পাঠ্যসূচি হচ্ছে ব্যাংকের আমানত বা ব্যাংক আমানত। তাহলে আজকের পাঠ থেকে আমরা আসলে কি শিখতে পারবো, মূলত ব্যাংক আমানত কি তা বলতে পারবে, ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব বর্ণনা করতে পারবে এবং ব্যাংক হিসেবে প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। তাহলে ব্যাংক আমানত আসলে কি? তাহলে ব্যাংকিং ব্যবসায়ের তহবিলের মূল উৎস হচ্ছে আমানত। ব্যাংকের আমানত বিভিন্নভাবে সংগৃহীত হয়ে থাকে, বিশেষ করে চলতি, সঞ্চয়, স্থায়ী হিসাবের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের আমানত সংগ্রহতা ব্যবহার করেন। তাহলে বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকগুলি বিভিন্ন প্রকার হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে থাকে। এই ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ব্যাংক বিভিন্ন হিসাব খুলে প্রয়োজনীয় কি করে আমানত সংগ্রহ করে। তাহলে ব্যাংক আমানতের উদ্দেশ্য, আসলে ব্যাংক কেন আমানত সংগ্রহ করবে? তাহলে তোমাদের পাঠ্য বই অনুযায়ী ব্যাংক আমানতের উদ্দেশ্যকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে গ্রাহকের ক্ষেত্রে, একটি ব্যাংকের ক্ষেত্রে, আরেকটি হচ্ছে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে। তাহলে ব্যাংক আমানত বা হিসাবের উদ্দেশ্য ও গুরুত্ব গ্রাহক বা আমানতকারী প্রেক্ষাপটে এক ধরনের, তাহলে গ্রাহকের প্রেক্ষাপটে এক ধরনের, আবার ব্যাংকের প্রেক্ষাপটে আরেক ধরনের, এবং ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রেও ব্যাংক আমানত কিছুটা ভূমিকা পালন করে। তাহলে 11.1 ছকে, পরবর্তী ছকে এ সম্পর্কে লেখা হয়েছে। তাহলে ব্যাংক আমানত বলতে কি, জনগণের যে সংগৃহীত বা অলস পড়ে থাকা অর্থ বিভিন্ন অফারের মাধ্যমে ব্যাংক কি করে সঞ্চয় করার জন্য উৎসাহিত করে। তাহলে সে যে সঞ্চয় জনগণ করছে সেটি ব্যাংকের কাছে কি আমানত। তাহলে গ্রাহক কেন আমানত জমা রাখে ব্যাংকের কাছে, তার উদ্দেশ্য কি? তাহলে ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব, তাহলে ব্যাংকের দিক থেকে গ্রাহক যে আমানত জমা রাখে, তাহলে ব্যাংকের সে আমানত জমা রাখার উদ্দেশ্য কি? অর্থের নিরাপত্তা প্রদান। তারপরে কি হতে পারে, ব্যবসায়িক লেনদেন। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে অর্থ লেনদেন সম্পাদন কি করে থাকে, ব্যাংক করে থাকে। ঋণের সুবিধা, ঝুঁকিহীন বিনিয়োগ, সেবা অর্জন, অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো। তাহলে অতিরিক্ত অর্থের প্রয়োজন কিভাবে মেটানো হয়, ঋণের মাধ্যমে কি করে থাকে, সাধারণত ব্যাংক অতিরিক্ত অর্থের প্রয়োজন মিটিয়ে থাকে। তাহলে ব্যাংকের প্রেক্ষাপটে আমানতের উদ্দেশ্য কি, তহবিলের মূল উৎস। তাহলে যে টাকাটা জমা রাখা হয় ব্যাংক, আমি বলেছিলাম আগের ক্লাসগুলোতেও যে ব্যাংক কি করে, সেই অর্থই জনগণের মাঝে ঋণ প্রদান করে কি করে থাকে, ঋণের সুদের মাধ্যমে মুনাফা অর্জন করে। আবার অনেক ব্যাংক আছে জনগণের এই সঞ্চিত অর্থ বিভিন্ন লাভজনক খাতে কি করে থাকে, বিনিয়োগ করে সেখান থেকেও লভ্যাংশ অর্জন করে থাকে। বৈদেশিক বিনিময়, বলেছিলাম যে সাধারণত বিদেশে ব্যবসা করতে গেলে আমাদের মুদ্রা কখনোই বা কোনো দেশের মুদ্রা কখনোই অন্য দেশে লেনদেন সম্ভব নয়, যেহেতু তাদের মুদ্রা একই রকম নয়। তবে ইউরো রয়েছে, যেটা ইউরোপের 8টি দেশে কি করা যায় প্রচলিত। তাহলে ইউরো ওই 8টি দেশে কি করা যাবে, ব্যবহার করা যাবে। তারপরেও ওই সকল দেশের নিজস্ব কি রয়েছে, একটি মুদ্রা রয়েছে। তাহলে এইসব ক্ষেত্রে কি করে ব্যাংক গ্রাহকের পক্ষ থেকে
ওই দেশের আরেকটি ব্যাংকে নিশ্চয়তা প্রদান করে যে গ্রাহকের পক্ষ থেকে তারা কি করবে, সমুদয় অর্থ অগ্রিম কি করবে, পরিশোধ করবে। আর সেটিকে কি বলা হয়, এলসি বা লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র। তার প্রত্যয়পত্রের মাধ্যমে একটি দেশের ব্যাংক আরেকটি দেশের ব্যাংকে বা তার গ্রাহককে নিশ্চয়তা প্রদান করে যে তার মক্কেলের পক্ষে তারা কি করবে, সমুদয় অর্থ অগ্রিম প্রদান করবে। তাহলে এই যে অর্থ লেনদেনের মাধ্যমে তারা কি করে থাকে, বৈদেশিক বিনিময় যে লেনদেন সেখানে সহযোগিতা করে থাকে। আরেকটি বিষয় রয়েছে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে। তাহলে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাংক কি করে, এই যে জনগণের অলস পড়ে থাকা অর্থ আমানত হিসেবে গ্রহণের মাধ্যমে কি করে, সঞ্চয় প্রবণতা সৃষ্টি করে। কারণ তুমি কেন আসলে অর্থ জমা রাখবে, তার মূল উদ্দেশ্য কি, তুমি যে অর্থ জমা রাখছো তার অতিরিক্ত কিছু অর্থ বা মুনাফা প্রত্যাশা। তাহলে সেই মুনাফার অফার করার মাধ্যমে ব্যাংক কি করে, জনগণকে সঞ্চয় প্রবণতা সৃষ্টি করে। পুঁজি বা মূলধন গঠন, তাহলে যে ছোট ছোট যে সঞ্চয় সেগুলো কিন্তু আস্তে আস্তে জমা করার মাধ্যমে বিশাল একটা মূলধনে পরিণত হয়, যা ব্যাংক আবার ঋণ প্রদানের মাধ্যমে কি করে, মুনাফা অর্জন করে। বিনিয়োগ উৎপাদন, তারা বিভিন্ন খাতগুলোকে উন্নয়নের জন্য বিভিন্নভাবে উৎসাহিত করে এবং বিনা সুদে বা স্বল্প সুদ এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে, যেমন কৃষি আছে, শিল্প আছে। তাহলে বিনিয়োগ উৎপাদন, তাহলে বিনিয়োগ এবং উৎপাদনের ক্ষেত্রে তারা ঋণ প্রদানের মাধ্যমে কি করে, বিনিয়োগ এবং উৎপাদনকে ত্বরান্বিত করে। আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য, এখানে বৈদেশিক বিনিময়ের মাধ্যমে তারা আন্তর্জাতিক বাণিজ্যেও কি করে থাকে, সাহায্য সহযোগিতা করে থাকে। তাহলে ব্যাংক আমানতের উদ্দেশ্য এতক্ষণ আমরা আসলে পড়েছি ব্যাংকের ক্ষেত্রে, যে ব্যাংক কেন আসলে আমানত সৃষ্টি করে। তাহলে গ্রাহকের ক্ষেত্রে এখন গ্রাহক কেন আসলে অর্থ আমানত হিসেবে ব্যাংকে জমা রাখবে। প্রথমে হচ্ছে অর্থের নিরাপত্তা। আমি আগেও বলেছি যে সাধারণত বিপুল পরিমাণ অর্থ কোথাও রাখা, সঞ্চয় করে রাখা সেটা নিরাপদ নয়। একটি দেশের প্রেক্ষাপটে সেটা কি হতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে বা অগ্নিকাণ্ডের মাধ্যমে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে যদি আমরা ব্যাংকে সেই অর্থগুলো যেগুলো আমাদের কাজে লাগছে না, অলস পড়ে থাকা অর্থগুলো যদি আমরা কি করে থাকি, সাধারণত ব্যাংকে জমা রাখি, তাহলে কি দেখা যাবে, সেটা আমরা নিরাপত্তাও পাবো, সাথে আমরা কি পাবো, কিছুটা মুনাফাও পাবো। তাহলে আমানতকারীর উদ্বৃত্ত অর্থ ব্যাংকে নিরাপদ সংরক্ষণ করা ব্যাংক হিসাবের অন্যতম উদ্দেশ্য। এরপরে রয়েছে যে ব্যবসায়িক লেনদেন। তাহলে ব্যবসায়িক লেনদেন, ব্যাংক নগদ অর্থ বিভিন্ন ব্যাংকিং পণ্যের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করে, যেমন চেক, বিনিময় বিল, বাট্টাকরণ, ব্যাংক ড্রাফট ইত্যাদি। তাহলে এসবের মাধ্যমে কি করে থাকে, ব্যাংক গ্রাহকের লেনদেনকে কি করে থাকে, আরও সহজ করে থাকে। এরপরে হচ্ছে ঝুঁকিহীন বিনিয়োগ। তাহলে ব্যাংকে টাকা জমা রাখলে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়, শেয়ার বাজারে বিনিয়োগের মতো এটা ঝুঁকিপূর্ণ নয়, তাই এটি একটি ঝুঁকিহীন বিনিয়োগ। তাহলে আমি শেয়ার বাজারে বলেছিলাম যে শেয়ার বাজারে কি রয়েছে, সাধারণ শেয়ারে যেমন ঝুঁকি রয়েছে তেমনি এর মুনাফা লাভের প্রত্যাশাও কি রয়েছে, বেশি রয়েছে। তাহলে যে বিনিয়োগের ঝুঁকি বেশি সেখানে মুনাফা লাভের প্রত্যাশাও বেশি। কিন্তু ব্যাংকে যদি বিনিয়োগ করা হয় বা অর্থ সঞ্চয় করা হয় তাহলে এটি হচ্ছে ঝুঁকিহীন বিনিয়োগ, কারণ একটি নির্দিষ্ট সময় শেষে অবশ্যই ব্যাংক তোমাকে নির্দিষ্ট হারে কি করবে, মুনাফা প্রদান করবে। তাহলে কেন গ্রাহক ব্যাংকে অর্থ রাখবে, সে অর্থের নিরাপত্তা পাবে, সে ব্যবসায়িক লেনদেন সহজতর করতে পারবে এবং ঝুঁকিহীন বিনিয়োগ, এবং যদি সে অর্থ জমা রাখে তাহলে একটি নির্দিষ্ট সময় শেষে নিশ্চিত কি পাবে, নির্দিষ্ট হারে মুনাফা পাবে। তাহলে গ্রাহকের কাছে ঋণের সুবিধা, তাহলে যে সঞ্চিত অর্থ তুমি রাখছো চলতি হিসাবে এটা পাওয়া যায় না, সঞ্চয় এবং দীর্ঘমেয়াদী হিসাবগুলোতে কি পাওয়া যায়, গচ্ছিত অর্থের 90% পর্যন্ত কি আবার পাওয়া যায়, ঋণ পাওয়া যায়। তাহলে ব্যাংক চলতি স্থায়ী হিসাব মালিকদের প্রয়োজনে ঋণ প্রদান করে থাকে, ফলে এই সুবিধা পাওয়ার উদ্দেশ্যে ব্যাংক হিসাব খোলা প্রয়োজন। এরপরে রয়েছে সেবা, যেমন টাকা জমা দান, টাকা উত্তোলন, বৈদেশিক রেমিটেন্সের অর্থ গ্রহণ, ইউটিলিটি বিল পরিশোধ বলতে যে আমরা বিদ্যুৎ বিল, ফোন বিল, পানির বিল ব্যাংকের মাধ্যমে পরিশোধ করি, ফান্ড ট্রান্সফার বা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে কি করা, নিজের ফান্ড কি করা, ট্রান্সফার করা, অর্থ ট্রান্সফার করা। তাহলে সেবা, এগুলো হচ্ছে ব্যাংক কি করে থাকে, সেবামূলক কাজ করার মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। তাহলে হিসাব খোলার কারণে ব্যাংক তার গ্রাহকে নানাবিধ সেবামূলক কার্যাদি কি করে, প্রদান করে, যা হিসাব খোলার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। কারণ যদি হিসাব খোলা না হয় তাহলে এই সুবিধাগুলো কিন্তু একজন গ্রাহক পাবেন না। এরপর হচ্ছে অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটাতে। তাহলে মনে করো যে অতিরিক্ত অর্থ প্রয়োজন মেটানো, ব্যাংক তার গ্রাহককে চলতি হিসাবে জমা অতিরিক্ত অর্থ উত্তোলনের সুবিধা দিয়ে থাকে। এটা তোমরা তোমাদের যে হিসাব বিজ্ঞান সেখানে নগদান বই রয়েছে, সেখানে ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলনের একটি বিষয় রয়েছে, অর্থাৎ চলতি হিসাবে তোমার যত অর্থ জমা থাকবে তার চেয়ে আনুপাতিক হারে বেশি তুমি কি করতে পারবে, উত্তোলন করতে পারবে। তাহলে এই সুবিধাটা কিন্তু সঞ্চয় হিসাবে বা দীর্ঘমেয়াদী হিসাবে দেওয়া হয় না, এটি শুধুমাত্র চলতি হিসাবে দেওয়া হয়। তাহলে এই যে সুবিধাটি, অর্থাৎ তোমার
মনে করো 10,000 টাকা জমা আছে, হয়তো তুমি চাইলে আনুপাতিক হারে 15 বা 20,000 টাকা তুমি কি করতে পারবে, সেখান থেকে উত্তোলন করতে পারবে। কিন্তু এই সুবিধাটি কখনোই কে প্রদান করবে না, অন্য কেউ প্রদান করবে না বা চাইলেও তুমি পাবে না। এরপর হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে আমানত গ্রহণ। বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে ব্যাংক তার তহবিল গঠন করে। বৈদেশিক বিনিময় ব্যাংক বৈদেশিক মুদ্রার ব্যবসা করে থাকে, যার জন্য গ্রাহকের কখনো কখনো হিসাব খুলতে হয়। বিনিয়োগের ক্ষেত্রে, তাহলে বিনিয়োগ, গ্রাহকের কাছ থেকে আমানত গ্রহণ করে ব্যাংক বিভিন্ন লাভজনক খাতে কি করে, বিনিয়োগ করে থাকে। তাহলে লাভজনক খাত নিশ্চিত করা ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। এরপরে রয়েছে ব্যাংকের আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব। তাহলে ব্যষ্টিক ও সামষ্টিক বা সামগ্রিক অর্থনৈতিক ক্ষেত্রে সঞ্চয় প্রবণতা কি করে, সৃষ্টি করে। তাহলে সঞ্চয় প্রবণতা সৃষ্টি, ব্যাংক হিসাব খোলার মাধ্যমে জনগণের মধ্যে সঞ্চয় প্রবণতা কি করে, সৃষ্টি করে। এরপরে পুঁজি বা মূলধন গঠন। পুঁজি বা মূলধন গঠন, ব্যাংক হিসাবের মাধ্যমে অলস বা বিলুপ্ত সঞ্চয়গুলোকে কি করে থাকে, পুঞ্জীবিত করে মূলধন সৃষ্টি করে। এরপরে রয়েছে যে বিনিয়োগ উৎপাদন। তাহলে বিনিয়োগ ও উৎপাদন, ব্যাংক হিসাবের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি পায়, যা পরবর্তীতে দেশের উৎপাদন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কি করে থাকে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে রয়েছে কর্মসংস্থান। তাহলে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে কর্মসংস্থানের সুযোগ ঘটে। এরপরে রয়েছে আন্তর্জাতিক। তাহলে আন্তর্জাতিক বাণিজ্য, ব্যাংক হিসাবের মাধ্যমে আমদানি রপ্তানি বাণিজ্যে অংশগ্রহণ করে আন্তর্জাতিক বাণিজ্য কি করে থাকে, প্রসার করে থাকে। এরপরে রয়েছে ব্যাংক হিসাব। তাহলে ব্যাংক হিসাবকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। সাধারণত চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাব, এবং অন্যান্য হিসাবগুলোকে আবার স্কুল সঞ্চয় হিসাব, বীমা সঞ্চয় হিসাব, বৈদেশিক মুদ্রা সঞ্চয় হিসাব, ডিপোজিট পেনশন স্কিম হিসাব, ঋণ আমানত হিসাব, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব বা আরএফসিডি হিসাবও বলা হয়। তাহলে চলতি হিসাবে কি সুবিধাগুলো রয়েছে, যে প্রতিদিন বা সপ্তাহে প্রয়োজন মতো টাকা জমা রাখা, উত্তোলন করা যায়। ব্যবসায়ীদের জন্য হিসাব সুবিধাজনক, এই হিসাব কোনো সুদ প্রদান করতে হয় না। এই হিসাবের বিপরীতে জমাতিরিক্ত টাকা উত্তোলন করা যায়, একটু আগে যেটা বলেছিলাম। সঞ্চয় হিসাব, প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায়। অব্যবসায়ী বা নির্দিষ্ট আয়ের জনগণ হিসাব খুলে সঞ্চয়ের উদ্দেশ্যে হিসাব খোলা হয়। স্থায়ী হিসাব, নির্দিষ্ট মেয়াদের জন্য হিসাব খোলা হয়, এই হিসাবের বিপরীতে সুদের হার বেশি। মেয়াদ পূর্তির আগে সাধারণত টাকা উত্তোলন করা যায় না, একটি অসুবিধা রয়েছে। তাহলে এরপরে আরও কিছু হিসাব এখানে রয়েছে। স্কুল সঞ্চয় হিসাব, বীমা সঞ্চয় হিসাব, বৈদেশিক সঞ্চয় হিসাব, ডিপোজিট পেনশন স্কিম হিসাব, ঋণ আমানতি হিসাব, রেসিডেন্ট ফরেন কারেন্সি হিসাব ইত্যাদি। তাহলে এগুলো যেখানে যেগুলো জড়িত, স্কুল সঞ্চয় হিসাব সাধারণত স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য। বীমা সঞ্চয় হিসাব, এটা বাংলাদেশের টার্গেটভাবে রয়েছে। বৈদেশিক মুদ্রা সঞ্চয় হিসাব, যারা বাইরে রেমিটেন্স যোদ্ধা আছেন, বিদেশে অবস্থান করছেন, তাদের জন্য। ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস, এটা সাধারণত আমরাও করে থাকি, বা এটা বিশেষত যারা চাকরি বাকরি করেন পেনশনের পরে সেই সুবিধা ভোগের জন্য এটা করতে পারেন। ঋণ আমানত হিসাব, অর্থাৎ ঋণের বিপরীতেও কি করা যায়, অনেক সময় কি করা যায়, সুদ প্রদান করে থাকে। তাহলে কেউ চাইলে তার নিজের ইয়ে থেকেও, সঞ্চয় হিসাব থেকেও কি করতে পারবে, বা ডিপিএস থেকে কি করতে পারবে, ঋণ নিতে পারবে। রেসিডেন্ট ফরেন কারেন্সি বা ডিপোজিট হিসাব আরএফসিডি, এটা যারা সাধারণত খুব বেশি দেশের বাইরে যাওয়া আসা করে তাদের জন্য হিসাব কি উপযোগী। তাহলে যদি আমরা মূল্যায়নে যাই, ব্যাংক আমানত কি, তাহলে জনগণের সঞ্চিত অর্থ যখন সঞ্চয় হিসেবে ব্যাংকে জমা রাখা হয় তাকে কি বলা হয়ে থাকে, ব্যাংক আমানত বলা হয়ে থাকে। তাহলে ব্যাংকের গ্রাহক হচ্ছে সাধারণ জনগণ, যে কেউ চাইলে ব্যাংকের নির্দিষ্ট যে নিয়ম কানুন তা অনুসরণের মাধ্যমে কি করতে পারবে, ব্যাংকের গ্রাহক হতে পারবে। মোট কত ধরনের ব্যাংক হিসাব রয়েছে আমি বলেছি, সাধারণত 3 ধরনের হিসাব রয়েছে। কি কি? চলতি, সঞ্চয়ী এবং স্থায়ী। এছাড়া আরও কিছু হিসাবের কথা এখানে উল্লেখ করেছিলাম, যে অন্যান্য হিসাব যেমন কি রয়েছে, স্কুল সঞ্চয় হিসাব আছে, বীমা সঞ্চয় হিসাব আছে, বৈদেশিক মুদ্রা সঞ্চয় হিসাব আছে, ডিপোজিট পেনশন স্কিম হিসাব আছে, ঋণ আমানত হিসাব আছে, এবং রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব রয়েছে। তাহলে এছাড়াও আরও কি ধরনের, আরও 6 ধরনের কি রয়েছে, হিসাব রয়েছে। তাহলে যাদের জন্য বা যে প্রকৃতির মানুষের জন্য, যারা বিশেষ বিশেষ কাজে রয়েছেন, সে বিশেষ বিশেষ কাজের জন্য বিশেষ বিশেষ ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে, তারা সেই সকল বিষয়ে বিশেষ ব্যাংকিংয়ের জন্য সেই ব্যাংকে কি করতে পারেন, হিসাব খুলতে পারেন।
তাহলে আজকের যে আলোচনা, সেই আলোচনা থেকে তোমাদের একটি বাড়ি কাজ রয়েছে, সেটি হচ্ছে ব্যাংক আমানত সৃষ্টিকারী প্রতিষ্ঠান উক্তিটি মূল্যায়ন করো। ব্যাংক আমানত সৃষ্টিকারী প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাংক আমানত সৃষ্টি করে, এটি মূল্যায়ন করবে। প্রয়োজন হলে তোমরা পাঠ্য বইয়ের সাহায্য নিবে, পাঠ্য বইয়ের সাহায্য নিয়ে এটি সমাধান করবে। করে তোমরা যদি কেউ জমা দিতে চাও তাহলে অবশ্যই খাতায় লিখে ছবি তুলে তোমরা গুগল ক্লাসরুমে এটা অ্যাটাচ করে জমা দিতে পারবে। তো আজকের জন্য এতটুকুই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাসে পরবর্তী পার্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততদিন তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে পড়ালেখা অবশ্যই করবে এবং এটি অনুশীলন করবে এবং হোমওয়ার্কটি সম্পাদন করবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাই।